দেশে জ্বালানি আমদানি নির্ভরতা থেকে বের হয়ে আসতে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিচ্ছে সরকার। তবে কৃষি জমি নষ্ট হবে এমন উদ্যোগ নেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সোমবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাব আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে ৮০% বিদ্যুৎ কেন্দ্র এখন বেসরকারি খাতের হাতে থাকায় পিডিবিকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে। বিগত সরকারের সময় বিদ্যুৎ খাতে ব্যাপক অপচয় হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ৫৬,০০০ কোটি টাকার বকেয়া রেখে গেছে। এই দায় বর্তমান সরকারের ঘাড়ে চেপে বসেছে। এসব দেনা মেটানোই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমাদের সাথে রয়েছেন বসুমতী গ্রুপের চেয়ারম্যান জেড এম গোলাম নবী। আবার স্বাগত জানাচ্ছি। আমরা সরকার নবায়নযোগ্য জ্বালানিতে একটা বড় গুরুত্ব দিচ্ছে, সেই গুরুত্বটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে আজকে জ্বালানি মন্ত্রী বলছিলেন যে আওয়ামী লীগ সরকার প্রায় ৫৬,০০০ কোটি টাকা জ্বালানি খাতে বকেয়া রেখে গেছে, যেটি সরকারকে বহন করতে হচ্ছে, এবং এইটা আসলে একটা বড় অ্যামাউন্ট। আপনি কি বলবেন? না, এই বিষয়টি অনেক লেখালেখি হয়েছে, অনেক এ নিয়ে আলোচনা হয়েছে। এটা এখন আমাদের যে সমস্যাটা হলো, বিগত দিনে যে সরকার যে ক্যাপাসিটি চার্জের নামে যেগুলো যে যারা এই বিদ্যুৎ উৎপাদনের যে সমস্ত ফ্যাক্টরিগুলো ছিল, তারা যে সুবিধা, অতি মুনাফার যে সুবিধা তারা ভোগ করেছে, সেটারই দায়ভার সরকারের কাঁধে এসে পড়েছে। এটা একটা রাজনৈতিক বিষয় ছিল, আর এই দায়টা চুক্তিবদ্ধ হওয়ার কারণে সরকারকে পরিশোধ করতে হবে। এর ভিতর অনেকগুলো সেনসিটিভ কিছু ক্লজ তারা ওই সময় চুক্তির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, যে কারণে সরকারের ইচ্ছা হোক অনিচ্ছা হোক এই দায় তাদের পরিশোধ করতেই হবে। আমাদের কাছে এখন যে সমস্যাটা হয়েছে, যাতে ফার্দার যাতে কেউ মানে অনৈতিক সুবিধা গ্রহণ করতে না পারে, বিদ্যুৎ সরবরাহ করা দেওয়ার নামে, মানে বিদ্যুৎ না দিয়ে জনগণকে কোনো সেবা না দিয়ে যাতে কেউ রাষ্ট্রীয় কোনো টাকা যাতে আর নিয়ে যেতে না পারে, লুট করতে না পারে, সেদিকে আমাদের লক্ষ্য দিতে হবে। তার বাইরে সরকার বলছে যে, এবং এই বিএনপি সরকার আসার প্রথম থেকেই বলছে যে নবায়নযোগ্য জ্বালানিতে তারা গুরুত্ব দিবে, নবায়নযোগ্য জ্বালানিকে তারা করবে। নবায়নযোগ্য জ্বালানিকে আসলে এই এত চাহিদা মেটানোর মতো ক্ষমতা এই নবায়নযোগ্য জ্বালানি থেকে আনা সম্ভব কিনা? নবায়নযোগ্য জ্বালানিটা আমাদের জন্য খুবই, আমরা যে অবস্থাতে এখন এসেছি, আমাদের যে ধরনের শিল্প এবং যে ধরনের বিদ্যুতের ব্যবহার আছে, নবায়নযোগ্য জ্বালানিটা আমাদের জন্য অত্যন্ত প্রযুক্তিগতভাবে সমর্থনযোগ্য। কারণ আমরা বাসা বাড়ি এবং ডিপ টিউবওয়েল, স্যালো টিউবওয়েল যেগুলো আমরা কৃষিকাজে ব্যবহার করি, এগুলো নবায়নযোগ্য জ্বালানি সোলার প্যানেলের সাহায্যে আমরা এটা ব্যবহার করতে পারি অতি সহজে। ভারী শিল্পগুলোকে আমাদেরকে বিদ্যুতের আওতায় এখন রাখতে হবে। তাছাড়া আমরা একটা সমীক্ষায় দেখেছি, জাপান এবং অন্যান্য চায়না, মালয়েশিয়া এবং কানাডাও আমাদের সাথে কথা বলেছে। তারা আমাদের একটা সার্ভে রিপোর্ট দিয়েছে যে আমরা প্রায় 30% যে নবায়নযোগ্য জ্বালানির আওতায় এনে আমরা সহজে এটাকে এই বিদ্যুতের চাহিদা মেটাতে পারি। এখানে কোনো অসুবিধা নাই। তবে এটা যদি আমরা পদক্ষেপ নিয়ে যাই, তা আমাদের সামনে আরও কিছু সুযোগ আমাদের মানে তৈরি হবে। এটা শুরু করলে আরও এর ত্রুটি বিস্তুতি বিশ্লেষণ করে সুবিধা অসুবিধাকে আমরা যদি ভাগ করে বা চিন্তা করে নতুন করে আরও আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো ডেফিনেটলি। আর এটা বিশ্বে অনেকেই হয়েছে, আমরাও হতে পারবো। যেমন চায়না তার মোট চাহিদার প্রথম নবায়নযোগ্য জ্বালানিতে নিয়েছিল 5% পদক্ষেপ নিয়েছিল রাষ্ট্রীয়ভাবে, কিন্তু সেই চায়না এখন প্রায় 60% নবায়নযোগ্য জ্বালানির আওতায় তাদের বিদ্যুৎ অবকাঠামো পুরোপুরি ঢুকিয়ে ফেলেছে। তো এটা শুরু না করলে আমরা তো সামনে আর বড় রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবো না। শুরু করাটা বাঞ্ছনীয়, কেন বিগত সরকার তো অলরেডি শুরু করেছে। আমাদের কারখানাগুলোকে বলা হচ্ছে যে সোলার আওতায় নিয়ে আসা, আমাদের স্কুল কলেজের কথা বলা হচ্ছে ছাদের উপর সোলার ব্যবস্থা তৈরি করা, এরকম একটা প্রস্তাব রয়েছে, কিন্তু দৃশ্যমান তেমন কিছু আমাদের কাছে, আমাদের চোখে এখন পর্যন্ত পড়ে নাই। কিছু কিছু ক্ষেত্রে সরকারের এই বাধ্যবাধকতা মেনে, অনেকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মেনে তারা কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু এটাকে একটা বাস্তব পরিসংখ্যানের ভিত্তিতে একটা বাস্তবতা মেনে তাদেরকে এটা আগ্রহের সাথে করতে হবে। এটা দায়বশত, আর এটা হলো প্রয়োজনবশত এবং আগ্রহের সাথে করতে হবে। এই জিনিসটা আমাদেরকে ভিতরে ঢোকাতে হবে।
জি, আপনি বলছিলেন এই জিনিসটা ভেতরে ঢুকাতে হবে এবং একই সাথে আমরা এই যে দেখছি যে জ্বালানি সংকটে একের পর এক প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা সিটি গ্রুপের একটা উদাহরণ খুব সম্প্রতি জানি হ্যাঁ। যে এত বড় প্রতিষ্ঠান অনেক টাকা বিনিয়োগ করার পরেও আসলে জ্বালানি সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো এই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জ্বালানি সংকটটা এখন কেমন ভাবে দেখছেন? আমরা কিছুদিন আগে বিটিএমই টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন যারা আছেন তারাও কিন্তু বলছেন যে জ্বালানি সংকট তাদের জন্য ওই ব্যবসা বন্ধের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। না, এটা শুধু জ্বালানি খাতেই না, আমরাও শিল্পে আছে। আমি যখন শিল্প স্থাপন করব তখন আমার বিদ্যুতের ক্যাপাসিটি আগে মেজার করতে হবে, যে আমি যেখানে শিল্প স্থাপন করতে যাচ্ছি সেখানে এবং জ্বালানির কী কী ফ্যাসিলিটিস আমি পেতে পারি। সে গ্যাস হতে পারে, সেখানে পাওয়ার হতে পারে, এই অন্যান্য সুযোগ সুবিধাগুলো জ্বালানি আমি সেখানে ব্যবহার করতে পারবো কিনা, বর্তমান সরকারের সেই ক্যাপাসিটি আছে কিনা। যদি না থাকে সেখানে আমাদের করা শিল্প বাঞ্ছনীয় হবে না। কারণ এখানে আমি কারো নাম উল্লেখ না করেই বলি, অনেক শিল্প প্রতিষ্ঠান আছে যেটা তারা তাদের মতো করে তারা মনে করেছিল এটা ম্যানেজেবল, এটা আমরা যে কোনোভাবে হোক এখানে এই সুবিধাগুলো নিতে পারবো। কিন্তু সরকারের ক্যাপাসিটি সীমাবদ্ধতার কারণে সেখানে তাদের সেই সুবিধাগুলো পৌঁছাতে পারেনি। আপনি বলছেন যে ভারী শিল্প সেক্ষেত্রে এই নবায়নযোগ্য জ্বালানি না, বাসা বাড়ির জন্য এইটা বড় জোর। বাসাবাড়ি, কুটির শিল্প, তারপর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা প্রথম ধাপে আমরা এই যোগ্য জ্বালানিগুলো ব্যবহার করতে পারবো। একটা বিরতিতে যাওয়ার হয়তো প্রয়োজন আছে।